আমি একটু হাসার চেষ্টা করলাম। আমার হাসি দেখে ভদ্রলোক মনে হয় প্রশ্রয় পেলেন। গলা কাঁপিয়ে হেসে উঠল এত জোরে যে আমার কোথায় যেন এক পিচ্চি জোরে কেঁদে উঠল। ভদ্রলোক আমার দিকে বড় রসিক দৃষ্টিতে তাকিয়ে বলল, আরে এটা কোন ব্যাপারই না, এমনভাবে এটা কোন ব্যাপার না বলল। আমার কাছে মনে হলো এই ভদ্রলোক দিনে ২-৩টা বিয়ে করে আর ২-৩বার বাসর ঘরে ঢুকে। ভদ্রলোক আবার বলল, শুন, একদম চিন্তা করবা না আর বউ এর সামনে একদমই নার্ভাস হবা না। আমি মনে মনে বললাম, বেটা জীবনের প্রথম বিয়ে করছি, প্রথমবারের মতো বাসর ঘরে ঢুকব না, আর ভাস হব না তো কি করব। আমার পাশে বন্ধু সুমন ছিল, আমার কানে কাছে মুখ নিয়ে এসে বলল, অপু, এই লোক মনে হচ্ছে বাসর রাত এক্সপার্ট, এমনভাবে কথা বলছে যেন কতগুলো। আমি সুমনকে থামিয়ে দিয়ে বললাম, চুপ থাক। ভদ্রলোক আবার বলল, আমার শালিকাকে তো আমি চিনি, তৃষা যদি বুঝতে পারে যে তুমি নার্ভাস হয়ে গেছ তাহলে কিন্তু সারা জীবনের জন্য তোমাকে বউয়ের সামনে নার্ভাস হয়েই থাকতে হবে। আমি আবার একটু হাসলাম, বললাম, না হো, নার্ভাস হব কেন? সুমন বলল, চল, অনেক রাত হয়ে গেছে, এবার বাসর ঘরের ভিতর যা, ভাবি ওয়েট করছে। সুমনই আমাকে আমার ঘরের দরজার কাছে নিয়ে গেল, কিন্তু আমি ঠিকই বুঝতে পারছিলাম ঘরের প্রতিটি চোখ আমার দিকে তাকিয়ে আছে। কি অস্বস্তিকর। বিয়ে করার সময়ও ঠিক একই অনুভূতিটা হয়েছিল। যখন তৃষাদের বাড়িতে হাজির হলাম তখন থেকেই বাড়ির প্রতিটা চোখ কেবল আমার দিকেই তাকিয়ে আছে। আর যখন স্টেজের উপর বসেছিলাম নিজেকে কেমন জানি কোরবানির পশুর মতো মনে হচ্ছিল। কেউ এদিকে আসছি, আমার দিকে তাকাচ্ছে, দেখছে আমার সবকিছু ঠিক আছে কিনা। এই জন্য আমি এভাবে বিয়ে করতে রাজি ছিলাম না। বিয়ে করব আমরা দুজন, কাজী অফিসে যাব, কবুল বলবো, সই করব, ব্যাস ঝামেলা শেষ। কিন্তু এখানে যাও, ওখানে যাও, একে সালাম কর, ওকে সালাম কর, কি ঝামেলার কাজ। আর এখন আবার ঝামেলা, বাসর রাত, আল্লাহ জানে ভিতরে কি হবে। সুমন আমার সাথে আমার ঘরের দরজা পর্যন্ত এল, তারপর বলল, বন্ধু, আমার যাত্রা এখানেই শেষ, এবার তোকে একাই যেতে হবে। আর শোন, ঠিকঠাক মতো বিড়াল মারবি কিন্তু। বিড়াল মারব মানে? আরে বেকুব, শুনিস নাই? বিড়াল কিন্তু বাসর রাতেই মারতে হয়, তা না হলে সারা জীবন বউ এর সামনে বিড়াল হয়ে থাকতে হয়। ওকে যা, বেস্ট অব লাক। আমি জোরে একটা দম নিলাম। দরজা বন্ধ ছিল, ঠিক বন্ধ না, ভেড়ানো ছিল। আমি নক করতে যাব, পেছন থেকে সুমন বলল, কি করছিস? নক করছি। নক করবি কেন? আশ্চর্য, একটা মেয়ে ভেতরে আছে, নক না করে কিভাবে ঢুকে পড়ি? ভিতরের মাইয়া তোমার ম্যাডাম লাগে যে বলতে হবে আসতে পারি? বেটা, ওইটা তোর বউ, ভেতরে ঢুক বেটা। এবার সুমন আমাকে প্রায় ধাক্কা দিয়েই আমার ঘরের ভিতরে ঢুকিয়ে দিল। আমি জানতাম বাসর ঘরে মেয়েরা ঘোমটা দিয়ে থাকে, তারপর বর আসে, তার ঘোমটা তুলে নতুন বউ, তবুও লজ্জায় মাথা তুলে না, বর তার হাত দিয়ে নতুন বউয়ের মুখ তুলে ধরবে। বাংলা সিনেমাগুলোতে তো এই দেখে এসেছি, কিন্তু তৃষা তো দেখি ঘোমটা তুলেই বসে আছে, খাটের ঠিক মাঝখানে বসে আছে, অবশ্য মাথায় কাপড় দেওয়া। আমার সাথে চোখাচোখি হতেই তৃষা একটু হাসল, লজ্জা মিশ্রিত হাসি। আমিও হাসলাম, ওই লজ্জা মিশ্রিত হাসি। এই মেয়েটার সাথে এখন আমার বাকিটা জীবন কাটায় হবে, অদ্ভুত না? কদিন আগেও আমি তৃষাকে ঠিক মতো চিনতামও না, আর আজ থেকে তৃষা আমার জীবন সঙ্গী, আমার বিয়ে করা বউ। আমার মনে আছে প্রথম তৃষার ছবি যেদিন দেখেছিলাম, চিকন মতো একটা মেয়ে, কিন্তু চেহারায় কেমন একটা মোলায়েম আর মিষ্টি ভাবছিল। ভাবছিলাম বিয়ে যখন করতেই হবে তখন একই নয় কেন? আমি বিয়ের জন্য খুব উচ্চ বাচ্চ করিনি, যা করার আমার মা আর ভাবিই করছিল। কদিন চলে যাবার পর একদিন অফিস যাচ্ছি, ভাবি বলল, আজ তৃষা তোমাকে ফোন করবে। আমি ততদিনে তৃষার নামটা আসলে ভুলে গিয়েছিলাম। আমি বললাম, তৃষাকে? ভাবি বলল, হায় হায়, যে মেয়ের সাথে কয়দিন পরে তোমার বিয়ে হতে যাচ্ছে সে মেয়ের নাম ভুলে গেছ? তোমার বউ যদি জানে? ও আমার মনে পড়ল যে মেয়েটার সাথে আমার বিয়ে হতে যাচ্ছে তার নামটা ভুলে যাওয়াটা অন্যায়। মনে মনে বললাম, বউ জানলে বলবে বিয়ের আগেই এই অবস্থা, বিয়ের পরে তো। আমি ওইদিন একটু অস্থির ছিলাম, সত্যি বলতে কি তৃষার ফোনের জন্য একটু অস্থির ছিলাম, যে মেয়েটার সাথে বিয়ে হতে যাচ্ছে কদিন পরে তার সাথে আজ কথা হতে যাচ্ছে, তাও আবার প্রথমবারের মতো। তৃষার ফোন আসলো, লাঞ্চ লাইমে কাজকর্ম রেখে বাইরে যাব, ঠিক তখন আমি ফোন রিসিভ করে বললাম, হ্যালো। ওপাশ থেকে খানিক নীরবতা, তারপর মৃদু কণ্ঠে বলে উঠল, অপু বলছেন? অপুর মাঝে একটু আবার গ্যাপ, জি বলছি। আবার খানিকক্ষণ নীরবতা, তারপর বলল, আমি তৃষা। তৃষা? পাখি? ওপাশ থেকে যেন একটু হাসির শব্দ শুনতে পেলাম। নিজের ভিতরেই উপলব্ধি করছিলাম যে আমি নিজেও কেমন একটা নার্ভাস হয়ে যাচ্ছি। তৃষা বলল, এখন আপনার লাঞ্চ আওয়ার না? হ্যাঁ, কেন? আমি আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছিলাম, যদি পসিবল হয়। হ্যাঁ, সমস্যা নাই, বলুন কোথায় আসব? কোথাও আসতে হবে না, আমি আপনার অফিসের সামনেই আছি।
আপনি এক নিচে নামুন। আমি একটু অবাক হলাম, মেয়েটা নিচে দাঁড়িয়ে সেদিন তৃষার সাথে বেশ খানিকক্ষণই কথা হল। বলতে আমার পছন্দ হলো তৃষাকে, মনের ভিতর একটা টেনশন কাজ করছিল তৃষার আবার পছন্দ হবে তো আমাকে। সেদিনের তৃষা আর আজকের তৃষার ভিতর একটু পার্থক্য তো আছেই। আমি নিচের দিকে তাকিয়ে আছে, বিয়ের সময় মুখ দেখাদেখি একটা পর্ব আছে যেখানে বর আর কনেকে একই সাথে আয়নায় দেখতে হয়। আজ আয়নায় মুখ দেখার সময় দেখছিল মা তৃষা সবসময় চোখ নিচু করে রেখেছিল একটি বারের জন্য। আমার দিকে তাকায়নি এখনও অবশ্য, আর আমার দিকে তাকিয়ে নাই। অন্যদিকে তাকিয়ে আমি খাটের উপর বসতে বসতে বললাম, বিয়ে তাহলে হয়েই গেল? কেন, আপনার সন্দেহ আছে? আমি এত জলদি উত্তর আশা করিনি। আমি বললাম, আপনি? আমি তো তাও আপনি বলেছি, তুমি তো তাও বলনি। আশ্চর্য ফাজিল মেয়ে তো দেখতেছি, লজ্জা শরম কিছু নাই। বিয়ের রাতে মেয়েদের মুখ থেকে নাকি কথাই বের হয় না, আর এই মেয়ের কথার খই ফুটতেছে। আবার অন্যদিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ওই ভদ্রলোক ঠিকই বলেছিল, তৃষার সাথে সাবধানে কথা বলতে হবে। আমি ভাবছি তৃষার সাথে কি নিয়ে কথা বলবো। ঠিক তখনই তৃষা বলল, তোমার টুপি কোথায়? টুপি? টোপর? টোপর কোথায়? বাইরে রয়েছে। আসলে টোপর পরতে কেমন জানি লাগছিল, মনে হচ্ছিল মাথার উপর কেমন একটা তালগাছ নিয়ে ঘুরছি। আমার কথায় তৃষা ফিক করে হেসে দিল, তারপর বলল, তোমাকে টোপর মাথায় কেমন লাগছিল জানো? কেমন? আগের দিনে বাংলা সিনেমায় কিছু কমেডি ভিলেন থাকতো না, সেরকম। কী রকম? এই যেমন মোল্লা টাইপের লোক। আমার এমন হাসি আসছিল না তোমাকে দেখে। আচ্ছা বুঝলাম। আর তোমাকে কেমন লাগছিল বলবো? কেমন? তোমাকে অনেক সুন্দর লাগছিল, এখনও সুন্দর লাগছে। তৃষা একটু মুখ ভেঙ্গালো, আমাকে বলল, সুন্দর না ছাই, এসব হচ্ছে মেয়ে পটানো কথা। আচ্ছা মেয়ে পটানো কথা? আচ্ছা কখন মেয়ে পটানো কথা বলে বলতো? কখন? আমি বললাম,